ভার্সিটির প্রবেশ করতেই আহিদের চোখে পড়ে সিনিয়র কিছু ছেলে মিলে একটা মেয়েকে র্যাগিং করছে। র্যাগিং বললে ভুল হবে, একে বলে এক প্রকার হ্যারাসমেন্ট। কারণ ছেলেটা মেয়েটার গায়ের ওড়না হাতে পেঁচিয়ে নিয়ে তা ক্রমাগত টানছে, আর মেয়েটা কেঁদে কেঁদে ওর ওড়না ছেড়ে দেওয়ার কথা বলছে। এইসব র্যাগিং ট্যাগিং আহিদের একদম পছন্দ না। অকারণে কেন একটা মানুষকে এইভাবে হেনস্থা করবে? কি মজা পায় এরা? আহিদ এগিয়ে যায় সেখানে। মেয়েটা মাথা নিচু করে কাঁদছে, ফলে মেয়েটার চেহারা এখনো ভালোভাবে দেখেনি আহিদ। সেদিকে থেকে চোখ সরিয়ে আহিদ এইবার ওই ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, কি সমস্যা ভাইয়া রা? মেয়েটাকে কেন শুধু শুধু আটকে রেখেছেন? আর ওর ওড়না এইভাবে টানছেন কেন? আহিদের মাঝখানে এসে ব্যাঘাত দেওয়ায় তারা বেশ খানিক বিরক্তবোধ করল। রাগী স্বরে বলে, এটা আমাদের ব্যাপার, তুমি তোমার কাজে যাও। আহিদ যথাসম্ভব নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। আহিদ বেশ শান্ত কণ্ঠে বলল, নিজেদের ব্যাপার হলে নিজেরা বাড়ি গিয়ে সেটেল করবেন। এখানে ভার্সিটির মাঠে এসব করলে তো আর চুপ থাকা যায় না। বেশি কথা বলছো তুমি ছেলে। রেগে গেল আহিদ। বলল, হ্যাঁ বলছি তো, কি করবেন? নিজের ভালো চাইলে এখান থেকে কেটে পড়ো, মেয়েটাকে যেতে দিন। আহিদ শক্ত গলায় বলল, তা তো সম্ভব না। এই মেয়েটাকে যা করতে বলেছি তা না করা পর্যন্ত একে ছাড়ব না। আহিদ এইবার ভয়ানকভাবে রেগে গেল। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ধুম করে একটা ঘুষি মেরে দেয় সামনে দাঁড়ানো ছেলেটার মুখে। ছেলেটা ছিটকে গিয়ে পড়ল মাঠে। ওর সাথে দাঁড়ানো আরো তিনটে ছেলে দ্রুত ওই ছেলেটাকে টেনে তুলল। তারপর আহিদকে উদ্দেশ্য করে ক্ষুব্ধ স্বরে বলে, তোর এত বড় সাহস, তুই আমাদের বন্ধুর গায়ে হাত তুলিস? আজ তোকে ছাড়ছি না। ছেলেটা এসে আহিদকে মারতে নিলেই আহিদ সজোরে মারে ছেলেটার গালে। অন্য ছেলেরা তেড়ে আসতে গেলেই সেখানে হাজির হয় অথই, রিধি, পিহু আর প্রিয়ান। প্রিয়ান আর অথই এসে অন্য ছেলেদের মারতে এগিয়ে যায়। কিন্তু তার আগেই সেখানে এসে উপস্থিত হয় রুদ্রিক, ইহান, সাফাত, নীল, অনিক, মারিয়া, জেনি আর সিয়া। রুদ্রিককে দেখেই ওই বদমা ছেলেগুলো ঘাবড়ে যায়। রুদ্রিক রক্তিম চোখে ছেলেগুলোর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে এখানে? ছেলেগুলোর মধ্যে যে লিডার সে এগিয়ে এসে বলে, কিছু না ভাই, আমরা জাস্ট এই মেয়েটাকে একটু র্যাগিং দিচ্ছিলাম, আর এই ছেলেটা এসে আমাদের কাজে বাধা প্রদান করে। এখন আপনিই বলুন ভাই, ভার্সিটিতে তো একটু আধটু এমন হয়েই থাকে তাই না? আহিদ রাগে ফুঁসতে ফুঁসতে বলে, কুত্তার দল, মিথ্যে বলছিস কেন? ভাই এরা এই মেয়েটার ওড়না টেনে নিয়ে যাচ্ছিল, আমি বাধা দিলেই আমাকে আগে মারতে আসে, আর তাই আমি ওদের মেরেছি। রুদ্রিক কড়া গলায় আহিদকে ধমকে উঠল, এটা কিভাবে করেছো তুমি? অথই ভ্রু কোচকালো। আশ্চর্য লোক, সাহস কত বড় ওর বন্ধুদের ধমকাচ্ছে, দেখে নিবে একে। মনে মনে কথাগুলো বলে রুদ্রিককে মুখ ভেঙচি মারল। এদিকে আহিদ রুদ্রিকের এমন কথায় অবাক হয়ে বলল, মানে, কি বলছেন এসব? দাঁড়াও দেখাচ্ছি। রুদ্রিক দু ধাপ এগিয়ে গিয়ে ওই ছেলেটার সামনাসামনি দাঁড়ায়। তারপর খপ করে ছেলেটার হাত ধরে সজোরে মুচড়ে দেয়। ছেলেটা ব্যথায় আর্তনাদ করে ওঠে। রুদ্রিক ঘাড় ঘুরিয়ে আহিদের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, মেয়েদের ইজ্জতের দিকে যে বাজেভাবে হাত বাড়ায়, তার হাত এইভাবে ভেঙে দিতে হয়, বুঝেছ? আহিদ চওড়া হেসে বলে, জি ভাই বুঝেছি। অথইর মন ছোট হয়ে গেল। ইস, লোকটাকে শুধু গালমন্দ করল। মনে মনে রুদ্রিককে সরি বলে দিল। রুদ্রিক ছেলেটার হাত ঝটকা মেরে সরিয়ে দিল। ছেলেটা হাতের ব্যথায় কাতরাচ্ছে। তারপর রক্তচক্ষু নিয়ে বাকি ছেলেদের দিকে তাকালো। ওই ছেলেগুলো রুদ্রিকের রাগী দৃষ্টি দেখে ভয় পেয়ে গেল। দ্রুত তাদের লিডারকে সাথে নিয়ে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করল। রুদ্রিকের কাজে বেশ খুশি হলো, তবে তা প্রকাশ করল না। রুদ্রিক অতি সন্তর্পণে অথইয়ের পাশে দাঁড়ালো। এই সুযোগে অথই কণ্ঠ খাদে নামিয়ে দুষ্টুমির স্বরে বলে, আমাকে ইমপ্রেস করার জন্যে বুঝি এসব করলেন? রুদ্রিক প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে টান হয়ে দাঁড়ালো। দৃষ্টি সামনের দিকে রেখেই ঠোঁটের কোণ প্রসারিত করে হাসল। বলল, তোমাকে ইমপ্রেস করতে আমার এসব করা লাগবে না। রুদ্রিক তার বউকে স্পেশালভাবে ইমপ্রেস করতে জানে।
ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মাই ক্যাডেল বাগ? রুদ্রিকের মুখে বউমুখে এমন কথা শুনে বেশ লজ্জা পেল অথই। ক্যাডেল বাগ কথাটার মানে বুঝতে পেরেই অথই লজ্জায় নুয়ে গেল। অথই নিজেও বুঝতে পারছে না ইদানিং ওর এত লজ্জা আসে কোথা থেকে, তাও শুধু রুদ্রিকের সামনেই ওর লজ্জা লাগে। এমন কেন হয়? এদিকে রুদ্রিক অথইয়ের লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে যাওয়া মুখশ্রী দেখে তৃপ্তির হাসি দিল। প্রিয় মানুষটার লজ্জা পাওয়ার কারণ হতে পেরে ভালো লাগায় হৃদয় জড়িয়ে গেল। এদিকে অথই আর রুদ্রিককে ফিসফিস করে কথা বলতে দেখেছে রিধি। ও অথইয়ের লজ্জামাখা মুখটা দেখে নিয়ে ঠোঁট টিপে হাসল। ওর এই ঘাড়ত্তারা রাগী বান্ধবীটাও যে এইভাবে লজ্জা পেতে পারে জানা ছিল না ওদের। রুদ্রিকের সংস্পর্শে এসে মেয়েটা কেমন নরম হয়ে যাচ্ছে। রিধি অথইয়ের কানে কানে দুষ্টুমির স্বরে বলে, রুদ্রিক ভাইয়া কি এমন বলল যে তুই এইভাবে লজ্জায় লাল নীল হচ্ছিস? আমাদেরকেও বল। রিধির এমন কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেল অথই। নিজেকে সামলে নিয়ে মিথ্যে রাগ দেখানোর ভান ধরে বলে, চুপ থাক, এমন কিছুই না। আমি লজ্জা পাচ্ছি না সেটা তো তোমার মুখ দেখেই বুঝতে পারছি জানে মন। হেসে দিল অথ। বলল, চুপ করো না আর, উনি এখানে আছেন, শুনে ফেলবেন। বাহ বাহ, উনি। লাস্ট ওয়ার্ডটা টেনে টেনে বলল রিধি। হেসে ফেলল অথই। অথইকে এইভাবে হাসতে দেখে রুদ্রিক বলে উঠে, হাসছ যে? অথই আশেপাশে তাকিয়ে নরম স্বরে বলে, এমনি। রুদ্রিক আর কিছু বলবে তার আগেই নীল বলল ওদের ক্লাস শুরু হয়ে যাবে, এখন যেতে হবে ওদের। রুদ্রিক ছোট্ট স্বরে ওকে বলল। তারপর অথইকে সরল গলায় বলল, কালকের ওখানেই আমি থাকব, যদি এসে আমায় না পাও তাহলে একটু অপেক্ষা করো, আমি আসব। জি আচ্ছা। রুদ্রিক উল্টো ঘুরে গেল। অথইয়ের একদম গা ঘেঁষে যাওয়ার সময় অথইয়ের কানে কানে বলে গেল, ইউ নো ইউ আর সো কিউট, সো ইউ ডিজার্ভ আ বিলিয়ন্স অফ কিসেস ফ্রম মি। কথাটা শেষ করে বড় বড় পা ফেলে চলে গেল রুদ্রিক আর ওর বাকি বন্ধুরাও। এদিকে রুদ্রিকের শেষের বলা বাক্যে শ্বাস আটকে দাঁড়িয়ে রইল অথই। রুদ্রিকের বলা প্রতিটা শব্দ যেন এখনো ওর কানে বাজছে। ড্রিম ড্রিম করে সজোরে বিট করছে হৃৎপিণ্ডটা, শরীরটাও কাঁপছে। সেই সাথে যেন শরীরের প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে গিয়েছে রুদ্রিকের ওই ফিসফিসানো আওয়াজে। কারো ফিসফিস করে বলা কথাটাতেও এতটা মাদকতা থাকে জানা ছিল না অথইয়ের। রুদ্রিকের বলা বাক্যটা অথইকে ভয়ানক লজ্জার সাগরে ডুবিয়ে দিল। রুদ্রিক আর চোখে পিছনে ফিরে তাকালো। রুদ্রিকও একই সময়ে তাকিয়েছে। অথইকে ওর দিকে তাকাতে দেখে বাঁকা হেসে চোখ মেরে দিল। এরপর চলে গেল। অথই দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে নিল, বিড়বিড় করল, এ কোন চরম ভুয়া এক লোকের খপ্পরে পড়ে গিয়েছি আমি। কান্নারত মেয়েটার দিকে তাকিয়ে আছে আহিদ। কেন যে ওই ক্রোধনরত লাল হয়ে যাওয়া ছোট খাটো বাচ্চা চেহারাটা দেখতে ওর ভালো লাগছে। মেয়েটার চেহারায় যেন এক আকাশসম মায়া উপচে পড়ছে। আহিদের কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। আহিফ ধীর পায়ে মেয়েটার কাছে এগিয়ে গেল। নরম গলায় বলল, তুমি ঠিক আছো? আহিদের প্রশ্নে মেয়েটা নড়ে উঠল যেন। দু হাতে চোখ মুছে নিল। তারপর ভেজা কণ্ঠে বলে, হু, নাম কি তোমার? আহিদের সোজাসাপটা প্রশ্নে মেয়েটা ঘাবড়ে গেল একটু বোধ হয়, তবুও নিজেকে সামলে নিয়ে বলে, মাইশা জেরিন। নামটা সুন্দর। এখন বলো কোন ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ফার্স্ট ইয়ার। মাইশার মুখে এই কথা শুনে আহিদ বলে, ও তার মানে আমরা একই ক্লাসের, শুধু ডিপার্টমেন্ট আলাদা। অবাক হলো মাইশা। বলল, আপনিও ফার্স্ট ইয়ার? ভ্রু কুচকালো আহিদ। হ্যাঁ, কোনো সমস্যা? ভয় পেল মাইশা। বলে, না, সমস্যা হবে কেন? আসলে মাইশার বিশ্বাস হচ্ছে না, এমন লম্বা চওড়া সুদর্শন দেখতে ছেলেটা ওর সাথেই পড়ে, মানে একই ক্লাস। ও তো ভেবে নিয়েছিল ছেলেটা বোধহয় থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে পড়ে। নিজের ভাবনায় নিজেই বোকা বনে গেল মাইশা। মাইশার ধ্যান ভঙ্গ হয় আহিদের গম্ভীর পুরুষালী কণ্ঠে। মেয়ে মানুষ হয়েছ বলে যে নিজেকে সবার কাছে ফুটবল প্রমাণ করবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। মেয়েরা চাইলেই সব করতে পারে। এই একটু আগে তোমার সাথে যা হলো তুমি চাইলেই প্রতিবাদ করতে পারতে, পরিয়ে গাল লাল করে দিতে পারতে, কিন্তু তুমি তা করনি।
শুধু তোমার মনে এই কথাটা বাধা বেঁধেছে যে তুমি মেয়ে, তুমি ফুটবল। এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। পরিস্থিতি দেখে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করো। নিজেকে ভীতু নয়, সাহসী করে তোলো। দেখবে লাইফটা কত সুন্দর হয়ে গিয়েছে তোমার। মাইশার মনে আহিদের বলা প্রতিটা কথা গভীরভাবে দাগ কাটল। মুগ্ধ হয়ে শুনল আহিদের কথা। আহিদ ফের বল, বুঝতে পেরেছ আমি কি বলেছি? ঘাড় কাত করে সম্মতি জানিয়ে মাইশা বলে, জি বুঝেছি। ধন্যবাদ এত সুন্দর করে আমাকে বোঝানোর জন্যে। ভালো। এখন যাও নিজের ক্লাসে। মাইশা আহিদের কথায় ক্লাসে যাওয়ার জন্যে পা বাড়ালো। কি মনে করে যেন আবার পিছনে ফিরে তাকালো। আহিদকে উদ্দেশ্য বলল, ধন্যবাদ আপনাকে, আমাকে প্রোটেক্ট করার জন্যে। তারপর পিছনে দাঁড়ানো অথই, রিধি, পিহু, প্রিয়ানকে উদ্দেশ্য করে বলে, আপনাদেরকেও ধন্যবাদ আমার বিপদে এগিয়ে আসার জন্যে। আর হ্যাঁ, ওই ভাইয়াগুলো আসল না, তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দিবেন। আসি তাহলে, আল্লাহ হাফেজ। মাইশা একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। আর মাইশার সেই হাসিটা যেন আহিদের ঠিক বুকে গিয়ে লাগলো। মন আটকে গেল সেই হাসিতে। এখন আদৌ কি এই মেয়ের মিষ্টি হাসির মায়াজাল থেকে বের হতে পারবে ও? সময় বহমান। দেখতে দেখতে কেটে গিয়েছে 1 সপ্তাহ। সবার জীবনের চলা গতি বেশ ভালোই। তবে ভালো কাটছে না ইহানের। তার মনটা আজকাল তার আয়ত্তে নেই। মনটা যেন রিধির হয়ে গিয়েছে। না হলে এই মন তাকে কেন বাধ্য করে দিনরাত 24 ঘন্টা রিধিকে নিয়ে ভাবতে? উঠতে, বসতে, খেতে, শুতে সবসময় শুধু রিধি তার মাথায় ঘুরপাক খায়। কি করবে ইহান? কেন এমন হচ্ছে? এই প্রশ্নের উত্তরগুলো সে গত 1 সপ্তাহ যাবৎ খুঁজে চলেছে, কিন্তু কোনো উত্তর পায়নি। মন মরা হয়ে ইহান বিছানায় উপর হয়ে পড়ে আছে। সম্পূর্ণ মস্তিষ্কে তার রিধি কিলবিল করছে। নিজের উপর চরম বিরক্ত হয়ে মৃত্যু আর্তনাদ করে উঠল ইহান। ঠিক তখনই রুমে ছেলের জন্যে কফি নিয়ে প্রবেশ করছিলেন মিনহা বেগম। ছেলের এমন অস্থির আর ছটফট আচরণ দেখে দ্রুত পায়ে এগিয়ে আসেন। কফির মগ টেবিলে রেখে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠেন, আব্বা, কি হয়েছে তোর? এমন করছিস কেন বাবা? বলতে বলতে তিনি ইহানের কাছে বসে পড়লেন। তার সর্বমুখশ্রীতে ছেলের জন্যে চিন্তার ছাপ। মায়ের চিন্তিত চেহারা দেখে ইহান নিজেকে খানিক দমিয়ে আনল। বলে উঠল, কিছু হয়নি মা, এমনিতেই ভালো লাগছে না। কেমন লাগছে বল আমায়। আমি জানি তোর কিছু হয়েছে। আমি তো মা, আমি সব বুঝি। তোরা মুখে না বললেও আমি বুঝে যাই। মায়ের কথায় হাসে ইহান। ঝলমলে সুন্দর হাসি। এগিয়ে এসে দপ করে মায়ের কোলে শুয়ে পড়ল। মিনহা বেগম ছেলের চুলে আদরে স্পর্শ হাত বুলিয়ে দিচ্ছেন। ইহানের আরামে চোখ বন্ধ হয়ে আসছে। সেভাবেই ধীর স্বরে বলে, মা, আমি তোমাকে এখন কিছু বলবো। আমার অস্থিরতার কারণগুলো বলবো। তুমি শুধু আমায় কারণটা জানাবে কেন আমার সাথে এমন হচ্ছে। মিনহা বেগম ইহানের চুল টেনে দিতে দিতে বলে, তুই বল। আমি যদি কোনো উপায় বলতে পারি, অবশ্যই আমি বলবো। ইহান লম্বা শ্বাস ফেলল। এরপর বলতে শুরু করল, ইদানিং কি যেন হয়েছে মা। আমি তোমাকে সবটা ক্লিয়ার করেই বলছি। তুমি তো জানো অথই, রিধি, পিহু, প্রিয়ান, আহিদ ওরা ছোট থেকেই একসাথে বড় হয়েছে। অথইকে আমি যতটা স্নেহ করি আর ভালোবাসি ওদেরও ঠিক ততটাই করি। কিন্তু ইদানিং আমার সাথে কি হচ্ছে বুঝতে পারছি না। রিধিকে আমি সেই ছোট থেকেই দেখে আসছি, কিন্তু আগে কখনোই এমন লাগেনি। তবে এখন রিধিকে নিয়ে আমি 24 ঘন্টা ভাবি। না ভাবতে চাইলেও আমার মন, আমার মস্তিষ্ককে যেন বাধ্য করে ওকে নিয়ে ভাবতে। তবে কি জানো, ওকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে। মনের মাঝে আলাদা সুখ সুখ অনুভব হয়। ওকে নিয়ে ভাবলেই অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আর জানো, আগে মেয়েটা ঘন ঘন আমাদের বাড়িতে আসতো, আমার সাথে কথা বলতো। কিন্তু রিধি এখন আর আসে না, আর আমার সাথে কথা তো দূরে থাক, আমার দিকে তাকাও না। মেয়েটা কেমন যেন আমাকে ইগনোর করে। কিন্তু আমার কেন যেন ভালো লাগে না, একটুও ভালো লাগে না। ওর ইগনোরেন্স যেন আমার বুকের বাপাসটায় চিনচিনে ব্যথা অনুভব হয়। অসহ্য লাগে সবকিছু। কি হয়েছে আমার মা? কেন হচ্ছে আমার সাথে এমন? আমি কিছুই বুঝতে পারছি না।
তুমি কোনো একটা উপায় বলো। এখনাগারে মায়ের কাছে নিজের মনের কথাগুলো বলে যেন ইহান মনে শান্তি পেল। নিজের মাঝে লুকানো কথাগুলো ব্যক্ত করতে পেরে এখন বেশ ভালো লাগছে। কিন্তু মায়ের কোনো জবাব না পেয়ে ইহানের ভ্রু কুঁচকে আসে। চোখ মেলে তাকিয়ে দেখে মিনহা বেগম ছেলের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। ইহানের কুচকানো ভ্রু জোড়া আরো কুচকে আসে। মায়ের কোল থেকে উঠে বসে পড়ল। বলল, কি হলো মা, তুমি হাসছো যে? আমি তোমাকে আমার এত বড় একটা সমস্যার কথা বললাম, আর তুমি কিনা হাসছো? মিনহা বেগম এইবার সজোরেই হাসছেন। হাসতে হাসতে তার চোখের কোণে পানি চলে এসেছে। মায়ের এমন হাসি দেখে মুখ ফোলালো ইহান বাচ্চাদের মতো। পরক্ষণে মায়ের এমন প্রাণখোলা হাসিতে ওর ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল। সময় নিয়ে মিনহা বেগম হাসি থামালেন। উঠে দাঁড়িয়ে ছেলের হাতে কফির মগ ধরিয়ে দিলেন তিনি। মুচকি হেসে বলেন, তুই রিধিকে ভালোবেসে ফেলেছিস। এইটাই আমার জবাব আপাতত। আমার ছেলে প্রেমে পড়েছে। এইবার বাকিটা তুই নিজেই বুঝে নেহ। আমি জানি আমার ছেলে বুদ্ধিমান আছে। এখন আসি আমি। মিনহা বেগম খুশি মনে চলে গেলেন। তিনি অনেক খুশি। এমনিতেও সে আর তার স্বামী ভেবেই রেখেছিলেন রিধিকেই তাদের একমাত্র ছেলের বউ করে আনবেন। আর এখন তো তার ছেলে রিধিকে ভালোই বেসে ফেলেছে। তাদের আর কোনো চিন্তা নেই। রিধির পরিবারের সাথে কথা বলতে হবে। ওদের বাগদানটা যত দ্রুত সম্ভব সেরে ফেললেই ভালো হবে ভেবেই তিনি মুচকি হেসে রান্নাঘরে চলে গেলেন। এদিকে ইহান তবদা মেরে বসে আছে। তার মা একটু আগে তাকে এসব কি বলে গেল? তার বিষয়টা হজম করতে বেশ কষ্ট হচ্ছে। সত্যিই কি ও ভালোবাসে রিধিকে? কিন্তু কিভাবে সম্ভব? ইহান আনমনা হয়ে অনেকক্ষণ নিজের মনে কি কি যেন ভাবল। সময় নিয়ে ভাবার পর হঠাৎ তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ঠোঁটের কোণ প্রসারিত কর হেসে বলে, ভালোবাসি। হ্যাঁ, আমি রিধিকে ভালোবাসি। আমি আমার মনের কথা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ মা। ইউ আর দ্য বেস্ট মা ইন দ্য ওয়ার্ল্ড। ইহান খুশিতে নাচতে নাচতে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বাইক পার্ক করে মাত্রই ভার্সিটিতে প্রবেশ করল রুদ্রিক। হঠাৎ ওর সামনে এসে দাঁড়ালো একজন। রুদ্রিক ব্যক্তিটিকে দেখার পর পর ওর চোয়াল শক্ত হয়ে আসল রাগে। শক্ত চোখে চেয়ে রইল ব্যক্তিটির দিকে। রাগে ব্যক্তিটির পাশ কাটিয়ে চলে যেতে পা বাড়াল সে। এখন এখানে কোনো ঝামেলা সে চায় না আপাতত। কিন্তু তা আর হতে দিল না। ব্যক্তিটি আবারও এসে দাঁড়ালো রুদ্রিকের সামনে। রুদ্রিক এইবার রক্তচক্ষু নিয়ে তাকালো। বলল, কি সমস্যা? তোকে না বলেছি আমার সামনে আসবি না? শান্তিতে থাকতে বুঝি তোর ভালো লাগে না রিয়ান? রিয়ান হাসল। বলে উঠল, অনেকদিন তোর সাথে দেখা হয় না, তাই শান্তি পাচ্ছিলাম না, এই জন্যেই আসলাম তোর কাছে। আর এটা কেমন ব্যবহার রুদ্রিক? আমি না তোর বড় ভাই? বড় ভাইকে কেউ তুই করে বলে? রুদ্রিক দাঁতে দাঁত চিপে বলে, তুই আমার আপন ভাই না, ফুফাতো ভাই। আর এমনিতে তোকে আমি কোনোরকমই কোনো ভাই মানি না। তাই এই সব ফাউল কথাবার্তা আমার সামনে বলবি না। রিয়ান এগিয়ে আসল খানিক। ধীর স্বরে বলে, তুই আমায় ভাই না মানলে কি হবে? আমি তো মানি। তাই তো তোর সব খবরাখবর রাখি আমি। তুই লুকিয়ে বিয়ে করে নিয়েছিস সেটাও জানি আমি। রুদ্রিক কিছুই বলল না। সে ভীষণ বিরক্ত রিয়ানের উপর। তার ফুপুর ছেলের ছেলে মেয়ে দুটোর একটাও তার দেখতে মন চায় না। জেনি আগে ভালো ছিল, তাই তো রুদ্রিক টুকটাক ওর সাথে মিশত। কিন্তু এই রিয়ান জেনিকে বাজে পথে নিয়ে গিয়েছে। একেবারে নিজের মতো বানিয়েছে বোনটাকে। যাই হোক, রুদ্রিক অহেতুক তর্কে জোড়াতে চায় না রিয়ানের, তাই চলে যেতে নিল। কিন্তু রিয়ানের হঠাৎ একটা কথায় থেমে গেল ওর পা জোড়া। ফার্স্ট ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্ট। নাম জাফরিন অথই। তোর বউ? কি ঠিক বলছি না? যাই বলিস, বউ পেয়েছিস একটা সেরা। রূপেরও যেমন আগুন আছে, কথাও তেমন আগুন। হটনেসে একেবারে ঠাসা ঠাসা। আমার কিন্তু হেব্বি লেগেছে। ফিগারটাও জোস। রিয়ান কথাটা শেষ করতে দেরি। রুদ্রিক শক্তপোক্ত হাতের জোরালো ঘুষি একেবারে ওর নাক বরাবর এসে পড়েছে। রিয়ান পড়তে পড়তে নিজেকে সামলে নিল। দুহাতে নাক চেপে ধরল সে। বেশ জোরেসোরেই মেরেছে রুদ্রিক। মাথাটা ভনভন করে ঘুরছে। হাতে তরল জাতীয় কিছু আভাস পেতে হাতটা চোখের সামনে এনে ধরল রিয়ান।
ঝাপসা দৃষ্টিজোড়া সময় নিয়ে স্পষ্ট হতেই বুঝতে পারল রুদ্রিকের ঘুষির প্রখরতায় তার নাক ফেটে রক্ত বের হচ্ছে। এদিকে অথৈকে নিয়ে বলা রিয়ানের বাজে কথাগুলো শুনে রাগে রুদ্রিকের সারা শরীর থরথর করে কাঁপছে। তেড়ে গিয়ে রিয়ানের কলার চেপে ধরল। ভয়ঙ্কর রাগীস্বরে বলে উঠল, আমার বউয়ের দিকে বাজে নজরে তাকালে তোর ওই চোখজোড়া আমি আগুনে জ্বালিয়ে দিব। আমার অথৈয়ের থেকে 100 হাত দূরে থাকবি, নয়তো তোকে মেরে মাটিতে পুঁতে ফেলবো। কাক পক্ষীও টের পাবে না। রিয়ানকে প্রায় এক প্রকার ধাক্কা দিয়ে ফেলে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল রুদ্রিক। রুদ্রিকের যাওয়ার পানে তাকিয়ে রিয়ান শয়তানি হাসি দিল, বলে, নজর তো আমার বহু আগেই পড়েছে। আমিও দেখি তুই ঠিক কিভাবে তোর বউকে প্রোটেক্ট করিস। শুধু তোর বউকে নিয়ে কিছু কথা বলায় আমার গায়ে হাত তুললি। একদিন গোটা তোর বউটাই আমার কাছে থাকবে, ঠিক এতটাই কাছে, যতটা কাছে থাকলে তুই রুদ্রিক তোর বুক কেঁপে উঠবে। এর প্রতিশোধ তো আমি নিবই। রুদ্রিক কিছুতেই নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। তীব্র রাগে মন চাচ্ছে ওই রিয়ানকে এখনই মেরে টুকরো টুকরো করে ফেলতে, তবে বোধ হয় একটু শান্তি পাবে। রুদ্রিককে এতটা রাগতে দেখে নীল বলে উঠল, কি হয়েছে তোর, এমন রেগে আছিস কেন? রুদ্রিক রাগে সজোরে ওর বাইকে একটা থাবা মারল। এতে বিকট শব্দ হলো। চমকে গেল ওরা। অনেক দ্রুত এসে রুদ্রিকের হাত ধরল, চিন্তিত স্বরে বলে, শালা কি করছিস? কার না কার উপর রেগে নিজেকে আঘাত করছিস কেন? রুদ্রিক হাত ছাড়িয়ে নিল অনিকের কাছ থেকে। দু হাতে মাথার চুলগুলো খামছে ধরে চেঁচিয়ে উঠল, ওই কুত্তার তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন সাহস কিভাবে হলো আমার অথৈকে নিয়ে বাজে কথা বলার? ওর জিভ টেনে ছিঁড়ে না ফেলা পর্যন্ত শান্তি পাচ্ছি না, কিন্তু আমি তা করতে পারছি না। আই ফিলিং সো হেল্পলেস। কেন ওকেই আমার কাজিন হতে হলো? শুধুমাত্র দাদুর কারণে আমি নিজেকে দমিয়ে রেখেছি, না হলে আমি ওকে সেখানেই জিন্দা কবর দিয়ে ফেলতাম। তবে এটাই ফার্স্ট আর এটাই লাস্ট। সেকেন্ড টাইম ওকে আমি ছাড়ব না। সবকিছু ভুলে যাব আমি। ওকে খুন করে তবেই শান্ত হব। ইহান রুদ্রিকের কাঁধে হাত রাখল, শান্ত স্বরে বলে, রিল্যাক্স রুদ্রিক, জোরে জোরে শ্বাস নে। কি হয়েছে আমাদের খুলে বল। রুদ্রিক জোরে জোরে নিঃশ্বাস নিল, তারপর একে একে সবটা খুলে বলল ওদের। সব শুনে ইহানেরও রাগে চোখ মুখ লাল হয়ে গিয়েছে, কিন্তু ও কিছু বলল না। কারণ রুদ্রিক বলল তো ওই শয়তানটাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে। তবে দ্বিতীয়বার এমন কিছু শুনলে রুদ্রিকের আগে ইহান নিজে গিয়েই ওই রিয়ানকে কুপিয়ে মেরে আসবে। এদিকে সব বলা শেষে রুদ্রিক রাগে চোয়াল শক্ত বলে উঠে, অথই ইজ মাইন। ওকে আমি আমার সবটা দিয়ে প্রোটেক্ট করব। আর ওই জানোয়ারটাকে তো দেখে নিব। আমার অথইয়ের দিকে হাত বাড়ানোর কথা স্বপ্নেও পরিকল্পনা করলে ওর সেই হাত আমি ভেঙে দিব। বাস্তবে করবে তো দূরে থাক, তুই চিন্তা করিস না ইহান। ইহান হালকা হাসল রুদ্রিকের কথায়, বলে, আমি জানি সেটা রুদ্রিক, এই জন্যেই তো আমার বোনটাকে বিনা বাক্যে তোর হাতে তুলে দিয়েছি। সাফাত ব্যথিত নজরে রুদ্রিকের দিকে তাকিয়ে, কিন্তু ঠোঁটের কোণে তার মুচকি হাসি। রুদ্রিকের কণ্ঠে উচ্চারিত হওয়া প্রতিবার আমার অথই শব্দ দুটো বড্ড পীড়া দিচ্ছে ওকে। বুকের বা পাশটা অসহনীয় ব্যথা হচ্ছে। আচ্ছা, একতরফা ভালোবাসায় কি এতটাই যন্ত্রণা থাকে? কেন যে সে ভালোবাসতে গেল? ভালোবাসায় এত কষ্ট থাকলে কখনোই ভালোবাসতো না সাফাত অথইকে। কিন্তু মনকে কি বেঁধে রাখা যায়? মন তো যখন তখন যাকে তাকে হঠাৎই ভালোবেসে ফেলে। এখানে কারো কোনো হাত থাকে না। সাফাত চোখ বুজল, লম্বা শ্বাস ফেলল। পরপর ওর বদ্ধ চোখের পাতায় ভেসে উঠল রুদ্রিক আর অথইয়ের হাস্যোজ্জ্বল একসাথে দাঁড়ানো একটা মুহূর্ত, যা কল্পনা করে সাফাতের ঠোঁটের কোণেও চমৎকার হাসি ফুটে উঠল। আস্তে আস্তে চোখ মেলে তাকালো সাফাত। তার প্রিয় দুটি মানুষ যদি একে অপরের সাথে থেকে একে অপরকে ভালোবেসে সুখে থাকে, তাহলে সে নিজেও সুখী। সবকিছু পেয়ে গেলেই যে সে সর্বসুখী এমনটা ভাবা বোকামি। মাঝে মাঝে কিছু ত্যাগ করলেও সুখী হওয়া যায়। আর সেই ত্যাগে যদি তারই প্রিয় মানুষ দুটি সুখী হয়, তাহলে তো কোনো কথাই নাই। তাহলে এই সুখের থেকে বড় সুখ আর কিছু হতেই পারে না। আর তাই সাফাত নিজেও সুখী, অনেক সুখী।
ভ্যাপসা গরমে প্রকৃতি নিস্তব্ধ হয়ে আছে। একটু বাতাসের ছিটেফোঁটাও নেই যেন কোথাও। আকাশে সূর্যিমামাটা যেন ক্ষণে ক্ষণে তার প্রখরতা বাড়িয়েই চলেছে। কপালে হাত দিয়ে একবার আকাশের দিকে তাকালো রিধি, কিন্তু রোদের ভেজে পারল না। দ্রুত চোখ সরিয়ে নিল। গরমে তার অবস্থা কাহিল। বাসা থেকে বের হয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল সে, কিন্তু একটা রিকশা বা সিএনজি কিছুই পায়নি। তাই উপায় না পেয়ে রাস্তায় হাঁটতে শুরু করে দিয়েছে সে, না হলে যে দেরি হয়ে যাবে। বন্ধুরা বোধ হয় এতক্ষণে গন্তব্যে পৌঁছে গিয়েছে, শুধু ওই লেট করছে বোধ হয়। রিধি ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। এই রোদের মাঝে আর হাঁটতে ইচ্ছে করছে না। বিরক্ত হয়ে রিধি বলে, উফ, অসহ্য, এত গরম আর ভালো লাগে না। পানির তৃষ্ণাও পেয়েছে। পাশেই একটা দোকান দেখতে পেল। রিধি সেদিকে এগিয়ে গেল। পানি না খেলে চলছেই না। রিধি দোকানে গিয়ে এক বোতল পানি কিনে নিল। তারপর দোকানের বাহিরে ছাউনিতে দাঁড়িয়ে ঢকঢক করে অনেকটা পানি পান করে নিল। হ্যাঁ, এখন একটু শান্তি লাগছে। পার্স থেকে রুমাল বের করে কপালের ঘামটুকু মুছে নিল রিধি। আর বারবার রাস্তার এদিক ওদিক তাকাতে লাগলো। আজ মনে হয় সব রিকশা আর সিএনজি ওয়ালারা পণ করেছে। রিধি যেখানে আছে সেখানে ওরা কিছুতেই আসবে না। কি করবে এখন রিধি? এতদূর অবধি তো হেঁটে যাওয়াই সম্ভব না। এমন সময় মোবাইল ফোনটা সজোরে বেজে উঠল। দেখে প্রিয়ান কল করেছে। রিধি দ্রুত রিসিভ করতেই ওপাশ থেকে প্রিয়ানের কণ্ঠ ভেসে আসল। ওই ছেড়ি, কই তুই? এতক্ষণ লাগে তোর আসতে? কতক্ষণ ধরে বসে আছি। সামনে এত এত খাবারের আইটেম চাইলেও খাইতে পারতাছি না তোর জন্যে। জলদি আয়। রিধি কাদো মুখ করে বলে উঠল, আমার কি দোষ? আমি তো আসতে চাইছি, কিন্তু একটা রিকশা বা সিএনজি কিছুই পাচ্ছি না। হেঁটে হেঁটে এতদূর অবধি যাওয়া পসিবল নাকি? প্রিয়ান যেন তেতে উঠল রিধির কথায়। বলল, পাকনামি করছস কেন? আগেই কইছিলাম না আমি তোরে নিতে আসুম নেহ। তুই তোর ওই হিটলার বাপের ভয় আমারে মানা কইরা দিলি। ওই ছেড়ি আমি তোর ওই পুলিশ বাপরে ভয় পাই? এখন আয় একলা একলা হাইটটাই আসবি। হিটলার বাপের বলদা মাইয়া। রিধি প্রিয়ানের কথায় রেগে উঠল। চেঁচিয়ে বলে, ওই তুই কথায় কথায় আমার বাবাকে টানিস কেন? আর একদম আমার বাবাকে হিটলার বলবি না। আমি তো 100 বার বলমু। প্রিয়ানের বাচ্চা, শুধু একবার আমি আসি, তোর হাড্ডি একটাও আস্ত রাখমু না। আমি অপেক্ষায়। আগে তো আয়সা নেহ। তুই আসতে আসতে দেখবি আমাগো পিকনিক শেষ। আর তোর ভাগের খাবার সব আমার পেটের মধ্যে। প্রিয়ান কথাগুলো বলে খ্যাক খ্যাক করে হাসল। রেগে মেগে রিধি কল কেটে দিল। পরক্ষণে রাস্তার দিকে তাকাতে আবারও ওর মুখশ্রী কাদো কাদো হয়ে আসল। কি করব সে? হঠাৎ রিধি পাশে কারো উপস্থিতি টের পেল। মানুষটার শরীরের ঘ্রাণ ওর খুব চেনা, কিন্তু এই লোক এখানে কিভাবে আসবে? রিধি পাশ ফিরে তাকালো। তাকাতেই ইহানের ফর্সা সুন্দর মুখশ্রীটা চক্ষুগোচর হলো। তাকিয়েই রইল রিধি। কি সুন্দর লাগছে মানুষটাকে। ব্লু শার্ট, ব্ল্যাক ডেনিম প্যান্টটা যেন ইহানের ফর্সা শরীরে একদম ফুটে উঠেছে। লোকটার দিকে একবার তাকালে রিধির ঘোর লেগে যায়। চোখ ফিরাতেই ইচ্ছে করে না। মন চায় লোকটাকে আজীবন ওর সামনে বসিয়ে রাখতে, আর ও প্রাণভরে দেখবে। রিধির ভাবনা ভং হয় ইহানের ডাকে। কোথায় যাচ্ছিলে? হ, হু, কোথায়? রিধি দৃষ্টি সরিয়ে কাচুমাচু হয়ে দাঁড়ালো। ইস, কিভাবে ড্যাব ড্যাব করে লোকটার দিকে তাকিয়েছিল ও। মানুষটা মনে মনে ওকে কি ভাবছে কে জানে। ইহান রিধির জবাব না পেয়ে ফের বলে, বলছি তোমাদের পিকনিক স্পটটা কোথায়? ঠিকানা দেও। ইহানের কথা ঠাউর করতে পারল না রিধি। ভাবুক গলায় বলে, মানে? সেটা জেনে আপনি কি করবেন? ইহান রাশভারী স্বরে বলে, কতক্ষণ যাবত তো দেখছি এখানে দাঁড়িয়ে আছো রিকশা অথবা সিএনজির জন্যে। কিন্তু এখন এই টাইমে এগুলা পাওয়া খুব দুষ্কর। তাই মেহেরবানি করে আমাকে ঠিকানা দিন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। অথই আমাকে শুধু বলেছে তোমরা নাকি পিকনিক করবে, তবে ঠিকানা বলেনি। এখন তাড়াতাড়ি বলো। ইহান ওকে পৌঁছে দিবে? ও কি সত্যি শুনছে? ওর কতকালের স্বপ্ন ছিল ও ইহানের বাইকে বসবে, ইহান বাইক চালাবে, আর রিধি মুগ্ধ হয়ে ইহানকে দেখবে। খুশিতে রিধির চোখজোড়া জলজল করতে লাগলো। উচ্ছ্বাসিত হয়ে বলে,
সত্যি বলছেন আমায় পৌঁছে দিবেন আপনি? না, মিথ্যে বলছি আমি। এই বলে ইহান হেঁটে গিয়ে বাইকে উঠে বসল। তারপর গম্ভীর স্বরে বলে, দ্রুত আসো, আমার আরো কাজ আছে। রিধি দ্রুত পায়ে এসে ইহানের বাইকে উঠে বসল। ইস, মনটা খুশিতে তাথই তাথই করে নাচছে। কিন্তু এখন কি করবে? ইহানের কাঁধে কি হাত রাখবে? লোকটা যদি পছন্দ না করে, যদি ধমকে উঠে ওকে? ইহান বাইক স্টার্ট দিলে রিধি বাইকের পিছনের অংশটা চেপে ধরল। ইহান ভরাট কণ্ঠস্বরে বলে, আমায় ধরছ না কেন? বাইক থেকে উল্টে পড়ে হাত পা ভাঙার নিয়ত আছে নাকি তোমার? আমার কাঁধ শক্ত করে ধরো। ইহানের পেয়ে রিধি খুশিতে আত্মহারা। দ্রুত ইহানের কাঁধের অংশ শক্ত করে ধরল। সাথে সাথেই যেন শরীরটা ঝংকার দিয়ে কেঁপে উঠল। লোকটাকে একটুখানি স্পর্শ করতেই যেন মনে হলো ওর শরীরের কারেন্টের শক লেগেছে। অন্যরকম শিহরণ বয়ে যাচ্ছে মনে। সহ্য করতে না পেরে রিধি পরনের জামা খামছে ধরল। এদিকে ইহান বাইক চালানোর ফাঁকে ফাঁকে ফ্রন্ট মিররে বারবার রিধির দিকে তাকাচ্ছে। তাকাতে চাইছে না ইহান, তাও কেন যেন চোখ চলে যাচ্ছে। কাঁচা হলুদ রঙের গাউন পরেছে রিধি। ওর ফর্সা শরীরে বেশ মানিয়েছে সেটা। ইহানের চোখ ধাঁধিয়ে যাচ্ছে একদম। চুলগুলো বেনি করে এক সাইডে এনে রেখেছে। কিছু ছোট ছোট চুল কপালে, গালে এসে পড়েছে, যা বাতাসের দাপাটো উড়াউড়ি করছে। গরমে ঘাড়মাক্ত মুখশ্রীটা যেন আকর্ষণীয় হয়ে উঠেছে। ইহানের বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেল। দ্রুত চোখ সরিয়ে নিল। নিজের বেহায়াপনায় হতভম্ব সে। কি করছিল সে? এইভাবে রিধি দিকে তাকিয়ে কেন ছিল সে? বুকের বাপাসের তীব্র স্পন্দন যেন ক্ষণে ক্ষণে বাড়তেই আছে। নাম না জানা অনুভূতিরা যেন আঁকড়ে ধরছে ওকে ক্রমাগত। ইহান আর একবারও তাকালো না রিধির দিকে। এই মেয়ের দিকে একবার তাকিয়েই এই অবস্থা, তাহলে আবার তাকালে নিশ্চয়ই সে হার্ট অ্যাটাক করবে। ইহান হিসাব মেলাতে পারছে না। রিধিকে তো সেই ছোটবেলা থেকেই সে দেখে আসছে। কই আগে তো কখনো এরকম অনুভূতি হয়নি। তবে আজ কেন এমন লাগছে? তবে কি ওর দৃষ্টিভঙ্গি বদলেছে? আজ কি মেয়েটার দিকে একটু অন্য নজরে তাকিয়েছে বলেই এমন হচ্ছে? না, ইহান আর এমন কিছু করবে না। এভাবে হয় না। বোনের বান্ধবীর দিকে এইভাবে তাকানো ঠিক না। শেষে রিধি তাকে নিল, জঞ্জ না ভেবে বসে। দুজন মানুষ দুই বিপরীত ধরনের ভাবনা মাথায় নিয়ে সম্পূর্ণ পথ শেষ করল। ইহান বাইক থামিয়ে গম্ভীর স্বরে বলে, নামও, এসে পড়েছি। রিধি নেমে দাঁড়ালো। অবশ্য তার নামতে ইচ্ছে করছিল না। মন চাচ্ছিল এইভাবে ইহানের সাথে বসে গন্তব্যহীন ঘুরে বেড়াতে। এই পথ এত তাড়াতাড়ি শেষ কেন হলো? আরেকটু দীর্ঘ হলে তো রিধি আরেকটু সময় ইহানের সাথে থাকতে পারত। দীর্ঘশ্বাস ফেলল রিধি। মনের ভাবনা মনে রেখেই ধীর আওয়াজে বলল, ধন্যবাদ আপনাকে। ইটস ওকে, এটা আমার দায়িত্ব। বোনের বান্ধবীকে চোখের সামনে বিপদে পড়তে দেখে এগিয়ে আসবো, এটা স্বাভাবিক। ইহানের কথায় বুক ভার হয়ে আসল রিধির। কেন যেন কষ্ট লাগলো ইহানের কথায়। ওকে কি ইহান সবসময় বোনের বান্ধবী নজরেই দেখবে? কি হয় একটু অন্যরকম দৃষ্টি নিয়ে ওর দিকে তাকালে? একবার ওর চোখের দিকে তাকিয়ে দেখুক না লোকটা। তার চোখে লোকটার জন্যে আকাশসম ভালোবাসা আছে। সেটা কি একবারও চোখে পড়ে না লোকটার? এত নিষ্ঠুর কেন সে? আর কেনই বা রিধি এই নিষ্ঠুর মানুষটাকে মন দিয়ে বসলো, যে ওকে একটুও বুঝে না? ভালোবাসায় এত কষ্ট কেন? কেন এত যন্ত্রণা? রিধির কষ্টে চোখে জল চলে আসল। কিন্তু তা চোখের কোটর হতে গড়িয়ে পড়তে দিল না রিধি। দ্রুত নিজেকে সামলে নিল। ধরা গলায় বলল, জি, তারপরেও আপনি ধন্যবাদের প্রাপ্য। তাই আপনাকে ধন্যবাদ জানালাম। একটু থামে রিধি ভদ্রতার খাতিরে বলল, আপনি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। সরাসরি নাকচ করল ইহান। না, তোমাদের বন্ধুদের মাঝে আমি যে কি করব? উল্টো তোমরা আরো অস্বস্তিতে পড়ে যাবে। আর তাছাড়া আমার ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে। এখন আসি, দেরি হয়ে যাচ্ছে। বাই। রিধিকে আর কিছু বলার সুযোগ দিল না ইহান। বাইক স্টার্ট দিয়ে দ্রুততার সাথে চলে গেল। ইহানের যাওয়ার পথের দিকে করুণ চোখে তাকিয়ে রইল রিধি। এতক্ষণ সামলে রাখা চোখের জলগুলো গড়িয়ে পড়ল গাল বেয়ে। ভেজা কণ্ঠে বলল, এত নিষ্ঠুর কেন তুমি? কেন বুঝো না আমার মনের কথা?
একবার মন আন্ডারস্কোর তুমি আন্ডারস্কোর ছুঁয়ে আন্ডারস্কোর দেখো আন্ডারস্কোর না, তাহলেই না বুঝবে ঠিক কতটা ভালোবাসি তোমায়। আফসোস। ঠিক এই কথাগুলো ইহানের সামনে বলার সাহস রিধি করে উঠতে পারে না। যদি পারত তাহলে একতরফা ভালোবেসে এইভাবে তিলে তিলে কষ্ট পেত না। দূর থেকে পিহুর কণ্ঠস্বর কানে আসতে দ্রুত চোখ মুছে নিল রিধি। বার কয়েক জোরে জোরে শ্বাস ফেলল। বুকের যন্ত্রণাগুলোকে ধামাচাপা দিয়ে দিল। তারপর হাসি মুখে এগিয়ে গেল বন্ধুদের দিকে। গোল হয়ে বসে আছে 5 বন্ধু। অথই, রিধি, পিহু, প্রিয়ান আর আহিদ। অথইয়ের হাতে একটা আপেল, যেটাতে সে বড় বড় কামড় বসিয়ে কোচকোচ করে খাচ্ছে। আর একবার প্রিয়ানের দিকে তো একবার পিহুর দিকে তাকাচ্ছে ভ্রু কুঁচকে। আর ওকে ভ্রু কুঁচকে দেখছে রিধি আর আহিদ। অথইয়ের ভাবভঙ্গি বুঝতে পারছে না তারা। এদিকে পিহু আর প্রিয়ান যেন মুখে কুলু পেটে বসেছে। পণ করে নিয়েছে তারা যেন আর কোনোদিন কথাই বলবে না। কথা বললেই যেন তাদের ট করে দেওয়া হবে। আহিদ অথইয়ের কাণ্ড বুঝতে না পেরে বিরক্ত হয়ে বলল, সেই কখন থেকে এমন করে আছিস? সমস্যা কি তোর? এমন করছিস কেন? রিধিও তাল মেলালো আহিদের কথায়। বলল, হ্যাঁ অথই, কি হয়েছে বলবি তো? আর হঠাৎ এই পিকনিকের প্ল্যান কেন করলি তুই? অথই এইবার নড়েচড়ে বসল। সে এখন বেশ আগ্রহ পাচ্ছে কথাটা বলার জন্যে। আপেলটায় লাস্ট একটা কামড় বসিয়ে তা চিবিয়ে চিবিয়ে তাড়াতাড়ি গিলে ফেলল। মুখটার ভাবভঙ্গি দ্রুত পরিবর্তন করে নিল ও। অত্যন্ত সিরিয়াস মুড নিয়ে বলল, তোরা খেয়াল করেছিস কি না জানি না, বাট আমি দেখেছি এই প্রিয়ান আর পিহু স্বাভাবিক নেই। অথইয়ের এহেন কথা বুঝল না কেউ। আহিদ প্রশ্ন করল, মানে কি বলছিস? অথই বিজ্ঞদের মতো মাথা দুলিয়ে বলে, হ্যাঁ, ওরা আগের মতো স্বাভাবিক নেই। কাল থেকে কেমন যেন অস্বাভাবিক ব্যবহার করছে। যেই প্রিয়ান আর পিহু এক মুহূর্তের জন্যে ঝগড়া ছাড়া থাকতে পারে না। একজন আরেকজনের বিরুদ্ধে টু শব্দ করলেই লঙ্কাকাণ্ড বেঁধে যায়। সেখানে ওর কাল থেকে এতটা শান্ত কিভাবে? মানে হাউ ইজ দিস পসিবল? আমরা ক্লাস 1 থেকে বেস্ট ফ্রেন্ড। আহিদ তুই বল, এমন কোনো দিন কি গিয়েছে যে সেদিন প্রিয়ান আর পিহু ঝগড়া করেনি? বল, তাহলে কাল থেকে ওরা এমন ঠান্ডা হয়ে কিভাবে আছে? কিছু একটা ঘাপলা অবশ্যই আছে, আর তা একমাত্র ওরাই বলতে পারবে আমাদের। অথই থেমে এইবার প্রিয়ান আর পিহুকে উদ্দেশ্য করে বলল, এখন ফতাফত সব সত্যি কথা বলে ফেল। কোনো রকম মিথ্যে বলা চলবে না। কোনো বানোয়াট কাহিনীও যেন না শোনানো হয়। ঠাস ঠাস করে দুজন সত্যিটা আমাদের বলে দে, না হলে ভালো হবে না একদম। বুঝেছিস? অথইয়ের কথায় পিহু আর প্রিয়ান একে অপরের দিকে তাকাতে লাগলো। দুজনের অবস্থা একই। তারা এখন কি বলবে ওদের? একটু আগের গরমের ছ্যাট এখন আর নেই। প্রকৃতিতে ঠান্ডা হিমেল হাওয়া বইছে। প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো বাতাস যাকে বলে। সূর্য তার প্রখরতা দেখাতে পারছে না, কারণ একটু আগের শুভ্র মেঘে ভরা আকাশটা এখন ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। সেই কালো মেঘের আড়ালে লুকিয়ে গিয়েছে সূর্য। পৃথিবীর বুকে বর্ষণ নামার আগমনী বার্তা দিচ্ছে তারা। ঠান্ডা এই পরিবেশের মতোই ঠান্ডা হয়ে আছে পিহু আর প্রিয়ান। একটু আগে অথইয়ের করা প্রশ্নে তারা ঠিক কি জবাব দিবে জানে না। পিহু একটু পর প্রিয়ানের দিকে তাকাচ্ছে। তার চোখেও স্পষ্ট ভেসে আছে। সেও জানতে চায় কি চায় প্রিয়ান। ঠিক কি কারণে সে পিহুর সাথে ওই দিন ওরকম ব্যবহার করেছিল। ওদের চুপ থাকতে দেখে অথই তীক্ষ্ণ কণ্ঠে বলে, কি? মুখে কুলু পেটে বসে আছিস কেন? জবাব দিচ্ছিস কেন? তাড়াতাড়ি দে জবাব, না হলে ভালো হবে না। পিহু কাচুমাচু হয়ে বসল, আমতা আমতা করে বলে, কি বলবো? কিসের জবাব দিতে বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। আহিদ এইবার গম্ভীর কণ্ঠে বলে, পিহু বাই এনি চান্স তুই কি আমি এখানে দেখে ভয় পাচ্ছিস বলতে? দেখ আমি তোর ভাই, এটা ঠিক আছে, সাথে কিন্তু আমরা বেস্ট ফ্রেন্ডও, তাই কোনো কিছু লুকাতে হবে না। সোজাসাপটা বলে ফেল। পিহু আহিদের কথায় নাক মুখ কুঁচকে ফেলল। বলল, এমন একটা ভাব করছিস যেন আমি তোকে কত ভয় পাই। আর সেই ভয় একদম গুটিয়ে থাকি। ভুলে যাস না আমি তোর 2 মিনিটের বড়। সো তোকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর তাছাড়া আমাকে প্রশ্ন করে লাভ নেই।
কারণ আমার কাছে কোনো উত্তর নেই। যা জিজ্ঞেস করার প্রিয়ানকেই কর, সেই ভালো জবাব দিতে পারবে। পিহুর কথায় আহিদ রাখি চোখে তাকালো। এই মেয়েটা তাকে 2 পয়সার দাম দেয় না। আহিদ বিড় করল, বট গাছের দাতারা চিহ্ন হয়নি কি কখনো কাউকে ভয় পায়? পিহু শুনল আহিদ কিছু বলেছে, কিন্তু কি বলেছে তা শুনতে পায়নি। তাই বলল, কিছু বললি আমায়? না, তোকে আর কি বলবো, তুই আমাকে ভয় পাস না, তাই তোকে কিছু বলে লাভ আছে? এই তো লাইনে এসেছিস। অথই সবার কথার মাঝে ফোন কেটে বলে উঠে, তোরা চুপ থাকবি? এখানে সিরিয়াস ডিসকাশন করছিলাম আমরা, আর তোরা ঝগড়া করছিস। আর আহিদ, তুই এমন ঝগড়া করতে শিখেছিস কার থেকে? আহিদ বলল, ঝগড়া আবার না শিখে থাকা যায়? তুই একটা, রিধি একটা, আর দুইটার প্রিয়ান আর পিহুকে দেখিয়ে কথা তো বাদই দিলাম। যেই ঝগড়া করিস, তো আমি বাদ থাকবো কেন? আহিদের বলতে দেরি চারজোড়া রাগী চোখের দৃষ্টি ওর দিক পড়তে দেরি হয়নি। অথই, রিধি, পিহু, প্রিয়ান ওই রাগী চোখের দৃষ্টির ভেজে আহিদকে পারলে ভস্ম করে দেয়। আহিদ থতমত খেয়ে বলে, কিরে এইভাবে তাকিয়ে আছিস কেন? রিধি রাগী স্বরে বলে, তুই আমাদের ঝগড়াখোর বলছিস, তো এই জন্যে কি তোকে চুমু দিব? আহিদ রিধির কথায় দুষ্টু হাসল। লজ্জা পাওয়ার অভিনয় করে বলে, যা, সবার সামনে এসব কি বলিস? আমার লজ্জা করে না। আর তাছাড়া যদি এতই আমায় চুমু দিতে চাস তো অন্য জায়গায় গিয়ে দিতে পারিস, আমি মাইন্ড করব না। আহিদের এই কথায় রিধি চোখ বড় বড় করে তাকালো। পরপরেই খেকিয়ে উঠল, আহিদ্দার বাচ্চা, তোরে তো আমি আজকে শেষ করে দিব, বান্দর পোলা। রিধি গিয়ে আহিদের চুল টেনে ধরল। আকস্মিক হামলায় আহিদ ভড়কে যায়। চেঁচিয়ে উঠে, ছাড় আমাকে, উফ ছাড়, আমার কত যত্নের চুল এগুলা, আমার একটা চুলও যদি ছিঁড়ে না, তাহলে তোর মাথায় একটা চুলও থাকবে না। এদিকে অথই বিরক্ত হয়ে বসে বসে এদের কাণ্ড দেখছে। সে এদের কি এই জন্যে ডেকেছিল? কি করতে এসেছে এখানে? আর কি হচ্ছে? তার এই মেনটা, বন্ধুগুলো ভালো হবার নয়, তা সে বুঝে গিয়েছে। এদের সাথে যে একটা সুস্থ আলোচনা করবে বসে শান্তভাবে, তা আর হবে না বোধ হয় কোনোদিন। অথই দীর্ঘশ্বাস ফেলল, তারপর উঠে গিয়ে রিধিকে টেনে সরিয়ে আনল। রিধি তখনও রাগে ফুঁসছে আহিদের দিকে তাকিয়ে। এদিকে আহিদ মাথায় হাত বুলাচ্ছে। এভাবে চুল ধরে টানাটানি করায় সে বেশ ব্যথা পেয়েছে। এদিকে অথই পিহুর কানে কানে বলে, কিরে এই আহিদ্দার হলোটা কি? ও তো এমন ব্যবহার তো কোনোদিন করে না, মনে হচ্ছে ও একটু বেশিই হ্যাপি মুডে আছে, কেমন যেন ঘ্যাপলা লাগছে। ডালমি কুচ কালা হ্যায়, দা থুককু পিহু পাতা লাগাও। পিহু ভাবুক গলায় বলে, কিন্তু পাতা লাগায় কিভাবে? আমি তো জানি গাছ লাগায়। পিহুর কথায় অথই ওর মাথায় গাঁটটা মারল, গাধি একটা। পিহু দাঁত কেলালো। এইভাবেই হইচই করে সারাটা বিকেল কেটে গেল। অথই ইচ্ছে করেই আর ঘাটেনি পিহু আর প্রিয়ানকে। যা তারা এখন বলতে চাচ্ছে না তা জোর করে লাভ নেই। সময় হলে নিজেরা এসেই বলবে, তা অথইও ভালোভাবেই জানে। তবে এদের যে আগের মতো স্বাভাবিক করতে পেরেছে তাই অনেক। ওদের আড্ডার মাঝে আকাশে তীব্র স্বরে গর্জন করে উঠল। ওরা হাসি ঠাট্টায় এতটাই মত্ত ছিল যে আকাশের পরিস্থিতির কথা ভুলেই গিয়েছিল। কিন্তু যতক্ষণে সজাগ হয়েছে ততক্ষণে শোষ বাতাস ছেড়ে আকাশে তীব্র মেঘের গর্জন করে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি নেমে গেল। সামনে নদী, নদীর পানিতে বাতাসের কারণে উত্তাল ঢেউ সৃষ্টি হয়েছে, ঝড়ো হাওয়া, কালো মেঘে ঢাকা আবছা আধারে ছেয়ে থাকা প্রকৃতি, সাথে ঝুমঝুম বৃষ্টি। সেই বৃষ্টিতে ভিজতে থাকা 5 জন বন্ধু। আহা, আর কি চাই এই মুহূর্তে? ওরা 5 জন বন্ধু মিলে হৈহুল্লোড় করে বৃষ্টিবিলাসে মত্ত হয়ে গেল। প্রায় 1 ঘন্টা পর বৃষ্টি কমে আসছে। চারপাশ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। তাই সিদ্ধান্ত নেয় এখান সবাই চলে যাবে। হলোও তাই। আহিদ আর পিহু চলে গেল একটা বাইকে করে। আর প্রিয়ান অথই আর রিধিকে সাথে নিয়ে চলে গেল। বাড়িতে এসে অথই ক্লান্ত শরীরে বাড়ির কলিং বেল বাজালো। মিনহা বেগম এসে দরজা খুলে মেয়েকে এমন জুবজুবে ভেজা অবস্থায় দেখেই শুরু করে দিলেন বকাবকি। অথই কানে নিল না, নিজের রুমের দিকে যেতে লাগলো।
কিন্তু তার আগেই বসার ঘর থেকে ইহানের ডাকে থেমে গেল। এইভাবে ভিজে এসেছিস কেন? নিশ্চয়ই সবগুলো মিলে বৃষ্টিতে ভিজেছিস। অথই জোরপূর্বক হাসল। ভাইয়ার বকা সে সহজে খায় না। তবে ইহান যখন রেগে যায় তখন ইহানকে অথই অনেক ভয় পায়। ইহান অথইর নিজেকে হেলাফেলা একদম সহ্য করতে পারে না। তখনই ও রেগে অথইকে বকাঝকা করে। অথই ইহানের বকা খাওয়ার ভয় বলে, আরে কি বলছিস ভাইয়া? এমন কিছুই না, ওই প্রিয়ানের বাইক দিয়ে এসেছি তো, রাস্তা দিয়ে আসতে আসতে ভিজে গিয়েছি। ইহান গম্ভীর গলায় বলে, আমাকে মিথ্যে বলে লাভ নেই। আমি তোর সম্পর্কে সবকিছুই জানি। ভুলে যাস না আমি তোর ভাই। সো এইসব লেম এক্সকিউজ একদম দিবি না আমায়। এখন যা, দ্রুত চেঞ্জ করে নেহ। জ্বর আজকে আসবে তা নিশ্চিত আমি। আম্মুকে দিয়ে গরম দুধ পাঠাচ্ছি, কোনোরকম ভনিতা ছাড়া খেয়ে নিবি, না হলে তোর কপালে শনি আছে। অথই শুকনো ঢোক গিলল। ইহানের ভয় আর নাকচ করল না, না এদিক সেদিকে তাকালো। এক দৌড়ে নিজের রুমে। অথইকে ভয় পেতে দেখে ইহান মুচকি হাসল। পরক্ষণে হঠাৎ করেই তার রিধির কথা মনে পড়ে গেল। মেয়েটাও নিশ্চয়ই বৃষ্টিতে ভিজেছে, ঠান্ডা জ্বরে তো সেও ভুগবে। পরমুহূর্তে নিজের ভাবনায় নিজেই হতভম্ব হয়ে যায়। আশ্চর্য, তার কেন আজ হঠাৎ হঠাৎ রিধির কথা মনে পড়ছে? সে বোধ হয় পাগল হয়ে যাচ্ছে। নিজের মনে বিড়বিড় করতে করতে ইহান নিজের রুমে চলে গেল। গরম পানি দিয়ে গোসল দিয়ে অথই কম্বল মুড়ি দিয়ে শুয়েছে। শরীর ম্যাজম্যাজ করছে, মাথা ব্যথা, সেই সাথে চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। তাকে যে ভয়ানকভাবে জ্বরটা কাবু করে নিচ্ছে তা সে ভালোভাবে বুঝতে পারছে। এমন সময় আজিজুর সাহেব অথইয়ের রুমে আসলেন। অফিস থেকে ফিরে এসেই মিনহার কাছ থেকে শুনেছেন তার মেয়ে নাকি আজ বৃষ্টিতে ভিজে এসেছেন। তাই অথইকে দেখতে আসলেন। নিশ্চয়ই জ্বর আসবে মেয়েটার। আজিজুর সাহেব রুমে প্রবেশ করে রুমের আলো জ্বালাতেই অথই চোখের উপর হাত রেখে মুখ ঢেকে ফেলল। মূলত অথই অন্ধকারে থাকতে বেশি পছন্দ করে। দিনের বেলায় রুমের পর্দা দিয়ে রাখে আর রাতে কাজ ছাড়া সহজে আলো জ্বালায় না। এদিকে হঠাৎ করে আলো এসে মুখে পড়তেই অথই চোখে ঠাউর করতে পারেনি। আস্তে আস্তে আলোটা সয়ে আসতেই অথই চোখ থেকে হাত সরায়। তারপর সামনে তাকাতেই আজিজুর সাহেবকে চিন্তিত অবস্থায় তার দিকে তাকিয়ে থাকতে দেখে কষ্ট হলেও কোনোরকমে উঠে বসল অথই। বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে ফুটবল গলায় বলে, আরে হো বাবা, তুমি কখন আসলে? আর ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। মেয়ের ভাঙা গলার আওয়াজ শুনেই আজিজুর সাহেব যা বুঝে ফেলার বুঝে ফেললেন। দ্রুত মিনহা বেগমকে হাত ছুঁড়ে ডেকে মেয়ের কাছে গেলেন। গিয়েই আগে অথইয়ের কপালে হাত রাখল। জ্বরে মেয়েটার গা পড়ে যাচ্ছে। ইহান আর মিনহা বেগম তখন রুমে আসলেন। তাদের দেখে আজিজুর সাহেব বলেন, দেখেছ, মেয়ে আমার জ্বরে ভুগে এখানে পড়ে আছে। তুমি যেহেতু দেখেছ ও বৃষ্টিতে ভিজে এসেছে, তুমি এসে ওকে দেখবে না? আমি না আসলে তো মেয়েটা আমার এইভাবেই পড়ে থাকতো। এতটুকু খেয়াল রাখতে পারো না তুমি মিনহা? মিনহা বেগম স্বামীর কথায় রেগে গিয়ে বলে, হ্যাঁ, এখন সব দোষ আমার তাই না? তোমার গুণধর মেয়ে গিয়েছে কেন বৃষ্টিতে ভিজতে? সে জানে না তার যে জ্বর আসবে? ও তো ছোট মানুষ, বুঝে নাই। হ্যাঁ, এমন ধিঙ্গি মেয়েকে ছোট ছোট বলে আরো মাথায় ওঠাও। এমনিতেই আমার কথা শোনে না। তোমার আহ্লাদে আহ্লাদে মেয়েটা পুরো বকে গিয়েছে, একটা কথাও শোনে না আমার। ওর যে বিয়ে হয়ে গিয়েছে সেই খেয়ালও কি ও করে? এখন তো একটু শান্তশিষ্ট হতে পারে না? তা হবে কেন? এটা করলে আমাকে জ্বালাবে কে? সব জ্বালা হয়েছে আমার। আমি চলে গেলেই বুঝবে তোমরা। মিনহা বেগম আরো অনেক কিছু বলতে বলতে রান্নাঘরে চলে গেলেন। মেয়ের জন্যে তিনিও চিন্তিত। দ্রুত চুলায় রংচা বসালো। এটা খেলে গলা ব্যথা যদি থাকে সেরে যাবে। তারপর স্যুপ বানাতে লেগে পড়লেন। ভাত যে তার মেয়ে এখন একটুও। মায়েরা এমনি, সন্তানের কিছু হলে তারা অস্থির হয়ে পড়েন। কিভাবে সে সন্তানকে সুস্থ করে তুলবেন? এদিকে আজিজুর সাহেব ইহানকে বললেন গিয়ে এক বালতি পানি আনতে, অথইয়ের মাথায় পানি ঢালতে হবে। ইহানও তাই করল। আজিজুর সাহেব নিজ হাতে মেয়ের সেবা করতে লাগলো। এদিকে জ্বর বাড়ার কারণে অথই কথাও বলতে পারছে না।
চোখ বন্ধ করে শুয়ে আছে। গা থেকে মনে হয় লাভার আগুনের তাপ বের হচ্ছে এমন। হঠাৎ ইহানের মোবাইল বেজে উঠল। ইহান মোবাইলে তাকিয়ে দেখে রুদ্রিক কল করেছে। ইহান একবার অথইয়ের দিকে তাকিয়ে ফোন কল রিসিভ করে কানে লাগালো। পরপরেই শুনতে পেল রুদ্রিকের চিন্তিত কণ্ঠস্বর, ইহান, অথই কোথায়? ওর ফোনে কল দিচ্ছি, কিন্তু ওর মোবাইল বন্ধ শোনাচ্ছে। ইহান আশেপাশে তাকালো। তারপর দেখল ওয়ার্ড্রোবের উপর অথইয়ের ফোন চার্জে লাগানো। বোধ হয় চার্জ নেই। ইহান বলল, ওর ফোনে চার্জ নেই। রুদ্রিক শ্বাস ফেলল স্বস্তির। কিন্তু তারপরেও ওর কেমন যেন লাগছে। মনে হচ্ছে অথই ঠিক নেই। রুদ্রিক বলল, অথই কোথায়? ওকে একটু দে তো, আজ সারাদিন কথা হয়নি। বলল বন্ধুদের সাথে পিকনিকে যাচ্ছে, তাই আমি ডিস্টার্ব করিনি। কিন্তু এখন কথা না বললে যে আমার রাতে ঘুম আসবে না। ইহান কি বলবে ভেবে পেল না। সে কি এখন রুদ্রিককে বলে দিবে অথইয়ের জ্বর এসেছে? রুদ্রিক যদি এই কথা শোনো তো পাগলামি করবে। কারণ সে জানে তার বন্ধু অথইকে ঠিক কতটা ভালোবাসে। 2 বছর যাবৎ নিজ চোখে দেখে আসছে তা। কিন্তু না বলেও পারছে না। সে অথইয়ের হাজবেন্ড, তার জানার অধিকার কাছে। যা হওয়ার হবে। তাই ইহান আর বেশি ঘাটল না। সত্যি কথাটাই বলল, বন্ধুরা পিকনিক করতে গিয়েই ঝামেলা পাকিয়ে এসেছে। সবগুলো মনে হয় একসাথে এই সময়ের বৃষ্টিতে ভিজে এসেছে। এখন দেখ বাড়ি এসেই নেতিয়ে পড়েছে, জ্বরে গা পড়ে যাচ্ছে। ইহান কথাগুলো বলেই রুদ্রিকের পাগলামি শোনার আশায় রইল। কিন্তু ওকে অবাক করে দিয়ে রুদ্রিক বলল, মেডিসিন দিয়েছিস? ইহান অবাক হয়ে গেল। সে ভাবেনি রুদ্রিক এতটা শান্ত থাকবে। ইহান অবাকের রেশ কাটিয়ে বলে, না এখনো দেয়নি। আম্মুকে খাবার আনতে বলেছি, দেখি কিছু খাওয়াতে পারি কিনা। খাওয়ার পরেই মেডিসিন দিব। জোর করে হলেও খাওয়াবি কিন্তু। রাখছি। আরেহ কিন্তু শোন রুদ্রিক। ইহান কিছু বলার আগেই রুদ্রিক ফোন কেটে দিল। এদিকে ইহান আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। এই ছেলের মাথায় কি চলে তাও ছাড়া বোধ হয় কেউ জানবে না। ইহান লম্বা শ্বাস ফেলে অথইয়ের কাছে এগিয়ে গেল। ততক্ষণে মিনহা বেগম এক বাটি স্যুপ, গরম দুধ নিয়ে এসেছেন। তারপর মেয়ের কাছে এগিয়ে গেলেন। আজিজুর সাহেবকে বললেন অথইকে খাইয়ে দিতে। আজিজুর সাহেব তাই করলেন। আর মিনহা বেগম বসে বসে অথইয়ের মাথায় পানি ঢালতে লাগল। মিনিট 20 পর ওদের বাড়ির কলিংবেল বেজে উঠল। ইহান অবাক হলো। ঘড়ির দিকে তাকালো। রাত তখন 11টা। এত রাতে কে আসবে? হঠাৎই ওর মাথায় টনক নড়ল। সে 100% নিশ্চিত এটা তার পাগল বন্ধু ছাড়া কেউ না। ইহান দ্রুত পায়ে চলে গেল দরজা খুলতে। কিন্তু দরজা খুলতে সে অবাক হয়ে গেল। সে তো ভেবেছিল রুদ্রিক আসবে। অবশ্য সেটা সঠিক, রুদ্রিকই এসেছে। তবে একা না, সাথে আতিক মাহবুব সাহেব, আরহাম সাহেব, আরিয়ান আর রোজাও এসেছে। ইহানকে এইভাবে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্রিক ভ্রু কুঁচকে বলল, সরছিস না কেন? নাকি বাসায় ঢুকতে দিবি না? রুদ্রিকের কথায় ইহান তার সম্বিত ফিরে পেল। দ্রুত দরজা থেকে সরে গিয়ে দাঁড়ালো। এরপর সবাইকে সালাম জানিয়ে ভিতরে আসতে বলল। তারাও সালামের জবাব নিয়ে বাসায় প্রবেশ করলেন। এদিকে বসার ঘরে মানুষের কোলাহলপূর্ণ আওয়াজে আজিজুর সাহেব আর মিনহা বেগম না চাইতেও মেয়ের কাছ থেকে উঠে এলেন। এসেই মেয়ের শ্বশুর বাড়ি মানুষদের দেখে ভড়কে গেলেন। তারপর দ্রুত গিয়ে তাদের সালাম জানিয়ে ভালোমন্দ জিজ্ঞেস করলেন। মিনহা বেগম দ্রুত পায়ে রান্নাঘরের দিকে যেতে উদ্যত হলেন। কিন্তু তার আগেই রোজা উনাকে থামিয়ে দিলেন, একদম না আন্টি। কোনোরকম কোনো আয়োজন করবেন না। এসব আজ না, অন্য একদিন। আজ আমরা বেড়াতে আসিনি। অথই অসুস্থ, তাই তাকে দেখতে এসেছি। এখন এখানে আসুন। আতিক মাহবুবও বলেন, হ্যাঁ বড় নাতবউ একদম ঠিক বলছে। আপনার মেয়ে অসুস্থ, আপনি তার কাছে যান। আজকে আমরা আমাদের বাড়ির বউ অসুস্থ, তাই তাকে দেখতে এসেছি। আজিজুর সাহেব আর মিনহা বেগম আর কিছু বললেন না। শুধু মনে মনে আল্লাহ কাছে শুকরিয়া আদায় করলেন তার মেয়েকে এত ভালো একটা পরিবারের বউ হওয়ার ভাগ্য দেওয়ার জন্যে। আজিজুর সাহেব আর মিনহা বেগম সবাইকে নিয়ে অথইয়ের রুমে আসলেন। অথই তখন গায়ে 2টো ভারী লেপার কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। মুখশ্রী জ্বরের প্রকোপে লাল হয়ে আছে। জ্বরের কারণে তার হুঁশ নেই।
মিনহা বেগমের মন চাইছে না অসুস্থ মেয়েকে ডেকে তুলতে, কিন্তু না ডেকেও তো পারছেন না, মেয়ের শ্বশুরবাড়ির লোক এসেছে। তিনি অথৈকে ডাকতে গেলেই আরহাম সাহেব বলে উঠলেন, আপা বৌমাকে ডাকবেন না, সে অসুস্থ, জ্বরে মেয়েটা কেমন করছে, আমরা তো মেয়েটাকে একটু দেখতে এসেছি। আসলে কি বলেন তো, রুদ্রিকের মুখে যখন শুনলাম বৌমা অসুস্থ তখন আর নিজেদের ধরে রাখতে পারিনি। ও তো আমার ছেলের বউ না, আমার মেয়ে। মেয়ে অসুস্থ হলে বাবা না এসে পারে? আজিজুর সাহেবের চোখের কোণে জল জমেছে। এত সুন্দর কথা শুনে কেই বা না কেঁদে পারবে? এত সুখের কান্না। সবাই এইভাবে টুকাটুকি কথা বলতে লাগলো। এদিকে রুদ্রিক শুধু পাথরের মতো দাঁড়িয়ে রইল, তবে দৃষ্টি তার অশান্ত। বুকের ভিতর বয়ে চলেছে তীব্র ঝড়। প্রিয়তমাকে এইভাবে মূর্ছা যাওয়া অবস্থা দেখে তার মনে হচ্ছে কেউ তার বুকে ধারালো ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করে চলেছে। অথৈয়ের ফ্যাকাশে মুখশ্রীটা বড্ড পীড়া দিচ্ছে ওকে। অথৈকে এইভাবে একদম দেখতে পারছে না রুদ্রিক। মেয়েটাকে মন চাচ্ছে এই মুহূর্তে বুকের মাঝে ঝাপটে নিতে, কিন্তু সবাই থাকায় তা করতে পারছে না। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল রুদ্রিক। অশান্ত মনটাকে একটুখানি শান্ত করার প্রয়াস চালালো, কিন্তু তা সম্ভব হলে তো? অথৈ সুস্থ না হওয়া পর্যন্ত রুদ্রিকের শান্তি নেই। এদিকে রোজা এসে অথৈয়ের হাত পা মুছে দিচ্ছে। মাথায় পানি ঢালতে গেলে রুদ্রিক কাউকে পরোয়া না করে নিজেই এগিয়ে যায়। তারপর রোজাকে বলে, ভাবি তুমি সরো, আমি করছি। রোজা বিনা বাক্যে উঠে গেল। সে কিছুটা হলেও রুদ্রিকের অবস্থা বুঝতে পারছে। রুদ্রিকের লাল হয়ে আসা চোখ দুটোই সব বলে দিচ্ছে। রুদ্রিক অথৈয়ের মাথায় পানি ঢালল। সরিষার তেল গরম করে এনে দিলেন মিনহা বেগম। শাশুড়িকে বসতে বলে নিজেই অথৈয়ের হাতে পায়ে তেল মালিশ করতে শুরু করল। যা দেখে এখানে আর কেউ বসে থাকতে পারল না। রুদ্রিক আর অথৈকে একা ছেড়ে দিয়ে সবাই রুমের বাহিরে চলে গেল। সবাইকে যেতে দেখে রুদ্রিক দ্রুত বিছানা থেকে নেমে রুমের দরজা আটকে আবার বিছানায় ফিরে আসল। তারপর দ্রুত অথৈয়ের কম্বলগুলোর নিচে নিজে ঢুকে গেল। কাল বিলম্ব না করে অথৈয়ের তপ্ত দেহখানা নিজের শক্তপোক্ত বুকের মাঝে আঁকড়ে নিল। শক্ত করে ধরল অথৈকে। এদিকে এত শক্ত করে ধরায় অথৈ অস্পষ্ট স্বরে ঘুমিয়ে উঠল। পরপর বহু কষ্টে চোখ পিটপিট করে তাকালো। ঝাপসা চোখে তাকিয়ে আবছাভাবে রুদ্রিককে দেখে নিল। এরপর চোখ বন্ধ করে ফেলল। তার চোখ খুলে রাখতে অনেক কষ্ট হচ্ছে। সে আবারও বিড়াল ছানার ন্যায় রুদ্রিকের বুকে রুম পেয়ে রুদ্রিকের কাছে আরো গুটিয়ে গেল। ফুটবল কণ্ঠে থেমে থেমে বলে, আপনি এসেছেন? আমি আপনাকে অনেক মিস করেছি। অথৈ ওকে মিস করেছে শুনে রুদ্রিকের হৃদয়ে শীতলতা ছেয়ে গেল। সে একটু সুযোগ নিল অসুস্থ অথৈয়ের। প্রশ্ন করল, তাই? হু, কেন মিস করেছ? অথৈ ঠোঁট উল্টে বলে, তা তো জানি না। রুদ্রিক হাসল অথৈয়ের এমন কাণ্ডে। ফের বলে, আচ্ছা তুমি আমার একটা কাজ করবে। আমি কিছু প্রশ্ন করব, প্রশ্নগুলোর সত্যি সত্যি জবাব দিবে। অথৈ কিছু বলল না। রুদ্রিক প্রশ্ন করল, তোমাকে আমার কেমন লাগে অথৈ? অথৈ সময় নিয়ে জবাব দেয়, অনেক ভালো। কেমন ভালো? তা জানি না, তবে অনেক ভালো লাগে। আপনি দেখতে অনেক সুন্দর। আমার দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। হু, আমাকে দেখলে বুক ধুকপুক করে। হু, আমি কাছে আসলে হৃদস্পন্দন বেড়ে যায়। হু, সারাদিন আমার সাথে কাটাতে ইচ্ছে করে। অনেক ভালোবাসো আমাকে? এই পর্যায়ে আর অথৈয়ের জবাব এলো না। রুদ্রিক অথৈয়ের মাথাটা ওর বুক থেকে উঠিয়ে সামনে এনে দেখে অথৈ ঘুমিয়ে গিয়েছে। রুদ্রিক হাসল অথৈয়ের ঘুমন্ত মুখ দেখে। অথৈয়ের ভেজা চুলগুলো সুন্দরভাবে গুছিয়ে দিয়ে ওর ওষ্ঠজোড়া স্পর্শ করল অথৈয়ের উত্তপ্ত কপালে। সময় নিয়ে সরে আসল। জ্বর কিছুটা কমেছে। এইভাবে প্রায় অনেকক্ষণ রইল রুদ্রিক। হঠাৎ রোজার কণ্ঠ শুনতে পেল। রোজা ডাকছে ওকে। তাদের যেতে হবে। রুদ্রিক জানালো সে আসছে। রোজা চলে গেল। রুদ্রিক দীর্ঘশ্বাস ফেলে অথৈকে নিজের বুক থেকে সরিয়ে বালিশে শুইয়ে দিল। তারপর অথৈয়ের দিকে ঝুঁকে শীতল কণ্ঠে বলেছিলাম আমি তোমার মনে যেদিন জায়গা নিতে পারবো সেদিনই এই বাড়িতে পা রাখবো। আর দেখো আমি তাই করেছি। তুমি মুখে স্বীকার না করলেও আমি জানি তুমি আমায় ভালোবাসো।
তবে চিন্তার কারণ নেই, তোমার মুখ থেকেও একদিন স্বীকার করিয়ে নিব তুমি আমায় ভালোবাসো। এখন আমার যেতে হবে জান। মন তো চাচ্ছে না, তবে যেতে হবে। ভালো থেকো জান, নিজের খেয়াল রেখো। এই বলে অথয়ের কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে রুদ্রিক রুম থেকে বের হয়ে গেল। আর তাকালো না পিছনে, কারণ তাকালেই তার সর্বনাশ হয়ে যাবে, সে আর যেতে পারবে না তাহলে। এদিকে মির্জা বাড়ির সবাইকে অনেক জোর করলেন আজিজুর সাহেব, মিনহা আর ইহান, কিন্তু তারা মানলেন না। অথই অসুস্থ, এর মাঝে আর ঝামেলা করতে চান না। তারা মির্জাদের কাছে হার মানতে বাধ্য হলেন। মধ্যরাতেই সবার থেকে বিদায় নিয়ে তারা চলে যান নিজেদের গন্তব্যে। চলবে, ভুল ত্রুটি ক্ষমা করবেন, কেমন হয়েছে জানাবেন। আজ বিশাল বড় পর্ব দিয়েছি, এখন আপনারাও ঝটপট বিশাল বড় সুন্দর মন্তব্য করবেন কিন্তু। এরকম নতুন গল্প পেতে চ্যানেলের পাশে থাকুন, আপনাদের ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।